कि बाबर को लाया कौन? बाबर को इब्राहिम लोदी को हराने के लिए राणा सांगा लाया था। तो मुसलमान तो बाबर की औलाद हैं और तुम गद्दार राणा सांगा की औलाद हो। अगर आप इतिहास के बारे में जानते नहीं हैं तो उसके बारे में आप बिल्कुल भी बात ना करें। राणा सांगा, उन पर आप टिप्पणी करेंगे कि राणा सांगा गद्दार थे? भारतवंशियों को आप गद्दार तय करेंगे? शायद उनके ध्यान में नहीं आया होगा कि दौलत खां के आमंत्रण पर बाबर भारत आया था। শুরু হয়ে গেছে নতুন বিতর্ক। এবার এই বিতর্ক শুরু হয়েছে ইতিহাসের অপর দুই চরিত্র বাবর এবং রানা সঙ্গকে কেন্দ্র করে। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে বিতর্ক চলছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজিকে নিয়ে, যার জেরে নাগপুরে সাম্প্রদায়িক হিংসা অবধি ঘটেছিল, যা নিয়ে এর আগের পর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। অবশ্য বর্তমানে ভারতের রাজনীতিতে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর নানা ঐতিহাসিক চরিত্রকে তুলে এনে নতুন নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করাটা একটা প্রথাতে পরিণত হয়েছে। আর তাতে নবতম সংযোজন মুঘল সম্রাট বাবর এবং মেবারের রাজা রানা সঙ্গকে নিয়ে সৃষ্টি হওয়া এই নতুন বিতর্ক। বিতর্কের সৃষ্টি হয় উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির সাংসদ রামজিলাল সুমনের একটি মন্তব্যে। গত 21শে মার্চ তারিখে সংসদে নিজের ভাষণ দেওয়ার সময় সাংসদ রামজিলাল সুমন মেবারের অধিপতি রানা সঙ্গকে কোটানকোট গদ্দার বলে উল্লেখ করেন। তিনি বলেন, রানা সঙ্গই সেই ব্যক্তি যিনি তৎকালীন দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য কাবুলের রাজা বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। রামজিলাল সুমনের এই বক্তব্যের পর শুরু হয়ে যায় জোরদার বিতর্ক। সরকার পক্ষের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব রামজিলাল সুমনের বক্তব্যের নিন্দা করেন। এমনকি গত 26শে মার্চ তারিখে কর্ণী সেনা নামক একটি রাজপুত সংগঠনের প্রায় 1000 খানেক সদস্য রামজিলাল সুমনের আগ্রাস্থিত বাসভবনে হামলা চালায়। আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। উত্তেজিত আর বিক্ষুব্ধ ভিড় দরজা ভেঙে বাড়ির ভেতরেও ঢোকার চেষ্টা করে। অবশ্য আশেপাশের বেশ কয়েকটি থানা থেকে আসা বিরাট পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও এ নিয়ে রাজনৈতিক বয়ানবাজি এখনো জারি রয়েছে। আর কর্ণী সেনার পক্ষ থেকে হুমকির সুরে বলা হচ্ছে, এটা কেবলমাত্র ট্রেলার ছিল। রানা সঙ্গের মতো মহান রাজপুত রাজাদের সম্পর্কে নিন্দাজনক কোনো মন্তব্য করা হলে পুরো দেশ জুড়ে বিরাট বিক্ষোভ শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, রানা সঙ্গ কি সত্যি বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন? এ সম্পর্কে ঐতিহাসিকভাবে কি কি তথ্য রয়েছে? কি ছিল রানা সঙ্গের ইতিহাস? আর বহু শতাব্দী আগের ঘটনা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটি ঐতিহাসিক চরিত্র সম্পর্কে গদ্দার বা বিশ্বাসঘাতকের মতো শব্দবন্ধ ব্যবহার করা উচিত কিনা, এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। বাবর আর রানা সঙ্গকে নিয়ে ইতিহাসে কি লেখা রয়েছে তা নিয়ে আলোচনা করার পূর্বে এই বিতর্কের সূত্রপাত কিভাবে হলো সেটা আগে আপনাদের জানাই। বিতর্ক শুরু হয় গত 21শে মার্চ তারিখে, যখন সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভাতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজকর্ম এবং দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছিল। সে সময় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ রামজিলাল সুমন নিজের বক্তব্য বলতে উঠে বলেন, বর্তমান সময়ে যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে সরকার পক্ষের মন্ত্রী এবং সাংসদরা নানা প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, তাতে দেশের সামাজিক সদ্ভাবনা বিঘ্নিত হচ্ছে আর সাম্প্রদায়িক টানাপোড়েন বাড়ছে। এ নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি বলছে ভারতের মুসলমানদের মধ্যে বাবরের ডিএনএ রয়েছে, কিন্তু ভারতবর্ষের মুসলমানেরা তো বাবরকে নিজেদের আদর্শ বলে মনেই করে না। তারা তো পয়গম্বর মোহাম্মদ আর সুফি সাধকদের নিজেদের আদর্শ বলে মনে করে। এরপরেই সাংসদ রামজিলাল সুমন একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, কোটানকোট, আমি জানতে চাই বাবরকে কে এনেছিল। দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারানোর জন্য বাবরকে এনেছিল রানা সঙ্গ। মুসলমানেরা যদি বাবরের বংশধর হয়, তাহলে তোমরা গদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক রানা সঙ্গের বংশধর। বাবরের সমালোচনা তো হয়, কিন্তু রানা সঙ্গের সমালোচনা করা হয় না।
রামজিলাল সুমনের এহেন মন্তব্যের পর সংসদের মধ্যেই সমালোচনার ঝড় ওঠে। বিজেপি সাংসদরা বলেন, এ ধরনের বক্তব্যে হিন্দু সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। সংসদের ভেতরের উত্তেজনা বাইরেও ছড়ায়। রাজপুত সংগঠন কর্ণী সেনা দাবি করে যে রামজিলাল সুমন বিশিষ্ট রাজপুত রাজা রানা সঙ্গের অপমান করেছেন। জনসমক্ষে তার ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এরপর গত 26শে মার্চ তারিখে সংখ্যায় প্রায় 1000 খানেক কর্ণী সেনার সদস্যরা আগ্রাতে অবস্থিত রামজিলাল সুমনের বাড়িতে হামলা চালায়, যেরকমটা আপনাদের শুরুতেই বলেছি। কিছু জন তো বুলডোজার নিয়ে এসে বাড়ি ভেঙে ফেলার হুমকি পর্যন্ত দিতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ সমাজবাদী পার্টির অন্যান্য নেতারা রামজিলাল সুমনের বাড়িতে হওয়া হামলার নিন্দা করেন। আর উল্টো দিকে বিজেপির মন্ত্রী এবং সাংসদরা রামজিলাল সুমনের মন্তব্যের তীব্র নিন্দা করেন। বিজেপি সাংসদ সিপি যোশী বলেন, বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাবের তৎকালীন গভর্নর দৌলত খান, রানা সঙ্গ নন। এরপর রামজিলাল সুমনের ক্ষমা চাওয়ার দাবি করা হয়। যদিও পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রামজিলাল সুমন বলেছেন, তিনি যা বলেছেন তা ইতিহাসের বইতেই লেখা রয়েছে, আর এর জন্য তিনি কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি নন। সব মিলিয়ে এই বিতর্কের উত্তেজনা এখনো অব্যাহত। তবে এ তো গেল রাজনৈতিক বয়ানবাজির পালা, কিন্তু ইতিহাস কি বলে? বাবরকে ভারতে আসার আমন্ত্রণ কে জানিয়েছিলেন, রানা সঙ্গ নাকি দৌলত খান? এবার তা দেখা যাক। প্রথমে বলি রানা সঙ্গ কে ছিলেন। রানা সঙ্গ ছিলেন খ্রিস্টীয় ষষ্ঠদশ শতকের রাজপুত সিসোদিয়া বংশের একজন রাজা, যিনি 1508 থেকে 1528 পর্যন্ত মেবার শাসন করেছিলেন। তার জন্ম হয় 1482 সালে, আর জন্মের পর তার নাম রাখা হয় সংগ্রাম সিংহ। তবে তিনি তার পিতা রানা রায়মলের একমাত্র সন্তান ছিলেন না। তার জন্মের পূর্বে রানা রায়মলের আরও 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, কুমার পৃথ্বীরাজ এবং জগমল। তাই পিতার সিংহাসনের দাবিদার হিসেবে সংগ্রাম সিংহের স্থান ছিল সবার শেষে। কিন্তু কুমার পৃথ্বীরাজ সিংহাসনে নিজের অধিকারকে নিরঙ্কুশ করতে ছোট ভাই সংগ্রাম সিংহের ওপর আচমকা আক্রমণ করে বসেন। মারাত্মক আঘাত লাগে সংগ্রাম সিংহের চোখে, যদিও তিনি নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন। এতে রানা রায়মল কুমার পৃথ্বীরাজের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। এদিকে বেশ কিছুদিন ধরে সংগ্রাম সিংহের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তাই রানা রায়মল দ্বিতীয় পুত্র জগমলের ওপর মেবার শাসনের ভার দেন। কিছুদিন পর কুমার পৃথ্বীরাজের মৃত্যুর খবর আসে। সেই সাথে এও খবর পাওয়া যায় যে সংগ্রাম সিংহ জীবিত রয়েছেন। এরপর অতি দ্রুত তাকে মেবারে ফিরিয়ে নিয়ে আসা হয়, আর বৃদ্ধ পিতা রানা রায়মল তাঁরই হাতে মেবারের শাসনভার অর্পণ করেন। এইভাবে 1509 খ্রিস্টাব্দে মেবারের রাজ সিংহাসনে বসেন মহারানা সংগ্রাম সিংহ, যিনি রানা সঙ্গ নামেই বেশি পরিচিত। সিংহাসনে বসেই তিনি রাজপুতানার বাকি সমস্ত রাজাদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা শুরু করেন, আর কয়েক বছরের মধ্যেই তিনি তার অসাধারণ কূটনৈতিক বুদ্ধির সাহায্যে এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এ কাজে সফল হন। প্রায় সমস্ত রাজপুত রাজা তাঁকেই নিজেদের নেতা হিসেবে মনে করতে শুরু করে। এদিকে দিল্লিতে সুলতানের আসনে তখন ইব্রাহিম খান লোদি, যিনি তার সুলতানেটের আন্ডারে থাকা জায়গিরদার এবং সুবেদারদের ক্ষমতা খর্ব করতে ব্যস্ত। আসলে পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর ইব্রাহিম লোদি যখন সিংহাসনে বসেন, তখন তিনি ক্ষমতার সম্পূর্ণ কেন্দ্রীকরণ করতে চান। সিকান্দার লোদি তাঁর অধীনে থাকা সুবেদার এবং আফগান সর্দারদের কিছুটা স্বায়ত্তশাসনের অধিকার দিয়েছিলেন। সেই সাথে তাদেরকে তিনি নিজের নিয়ন্ত্রণেও রেখেছিলেন, অর্থাৎ এ দুয়ের মধ্যে ব্যালেন্স বজায় ছিল। ফলে সুলতানের প্রতি সর্দারদের আনুগত্য অটুট ছিল। কিন্তু ইব্রাহিম লোদি এই ব্যবস্থাকে চালিয়ে যেতে রাজি ছিলেন না। বিভিন্ন প্রদেশ থেকে আদায় করা রাজস্বের সিংহভাগই যেন দিল্লির কোষাগারে জমা পড়ে, তিনি এই ব্যবস্থা চালু করলেন। সেই সাথে সুলতানের প্রতি যথেষ্ট আনুগত্য নেই, শুধুমাত্র এই সন্দেহের বশে তিনি দীর্ঘদিনের অনুগত বেশ কয়েকজন আফগান সর্দার এবং সুবেদারদের জেলে বন্দী করে রাখলেন। এর ফলে বিভিন্ন এলাকাতে বিদ্রোহ দেখা দিতে শুরু করলো। অনেক সর্দারই নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দিলেন। তবে এই সব বিদ্রোহকে দমন করার জন্য ইব্রাহিম লোদি আরো কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলেন। কাউকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার কারো বন্দী থাকা অবস্থাতেই মৃত্যু ঘটে।
যার ফলে বাকি আফগান সর্দারদের মধ্যেও সুলতানের প্রতি বিরোধ জন্মায়। এদিকে যখন এসব কিছু চলছিল, তখন মেবারের রাজা রানা সঙ্গ নিজের সাম্রাজ্যের সীমানা বিস্তারের জন্য পাশেই থাকা মালবা সুলতানেটকে আক্রমণ করেন। ঘাগরনের যুদ্ধে রানা সঙ্গের হাতে মালবার সুলতান দ্বিতীয় মাহমুদ খিলজি পরাজিত এবং বন্দী হন, আর মালবার বেশ খানিকটা অংশ মেবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। অবশ্য দিল্লির সুলতান ইব্রাহিম লোদিরও নজর ছিল মালবার ওপর। এ নিয়ে বিখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র তাঁর বই হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়াতে লিখছেন, ইব্রাহিম লোদি মালবাকে নিজের অধীনে আনতে চাইছিল, কিন্তু রানা সঙ্গের এই জয়ে তার চিন্তা অনেক গুণ বেড়ে গিয়েছিল। রানা সঙ্গ কিন্তু এখানেই থেমে থাকতে চাইছিলেন না। মালবা জয়ের পর তিনি উত্তর পূর্ব রাজস্থানের দিকে নজর দেন, যা তখন ইব্রাহিম লোদির আন্ডারে ছিল। রানা এই এলাকাগুলিকে দখল করে নিলে ইব্রাহিম লোদি রানার বিরুদ্ধে এক বিরাট বাহিনী পাঠান। দুপক্ষের মধ্যে এই যুদ্ধ, যা ব্যাটেল অফ খাটলি নামে পরিচিত, এতে রানা সঙ্গের হাতে ইব্রাহিম লোদির বাহিনী পুরোপুরিভাবে পরাস্ত হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় ইব্রাহিম লোদি রানা সঙ্গের ওপর আক্রমণ করেন। দুপক্ষের মধ্যে আবার যুদ্ধ হয়, যার নাম ব্যাটেল অফ ঢোলপুর। আর এই যুদ্ধেও রানা সঙ্গই বিজয়ী হন। তবে যুদ্ধ চলাকালীন তরবারির আঘাতে রানা সঙ্গের একটি হাত কবজি থেকে কেটে যায়, আর একটি পায়েও তীরের আঘাত লাগে, যার ফলে তার একটি পা কর্মক্ষমতা হারায়। কিন্তু তা সত্ত্বেও পরবর্তী সময়ে যুদ্ধক্ষেত্রে নিজে উপস্থিত থেকে সেনাবাহিনীকে পরিচালনা করতে তিনি কখনো পিছপা হননি। এভাবেই রানা সঙ্গ একদিকে যখন ক্রমশ দিল্লি সুলতানেটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন, তখন সর্দারদের বিদ্রোহের কারণে দিল্লি সুলতানেট ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এইসব আফগান সর্দাররা যারা সুলতানের প্রতি বিরূপ হয়ে উঠেছিল, তাদেরই মধ্যে একজন ছিল পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি, যে সম্পর্কে ইব্রাহিম লোদির আত্মীয়। সে খবর পায় যে ইব্রাহিম লোদি তাকে পদচ্যুত করতে মনস্থির করেছেন। এমনকি তার ছেলে দিলাবর খানকে ইব্রাহিম লোদির বাহিনী গ্রেফতারও করে রাখে। অবশ্য যেভাবেই হোক দিলাবর খান তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সে পালিয়ে চলে আসে পাঞ্জাবে, আর পিতা দৌলত খানকে ইব্রাহিম লোদির অত্যাচারের পুরো খবর জানায়। তখন দৌলত খান মনস্থির করে যে এর পর থেকে সে আর ইব্রাহিম লোদির পক্ষে কোনোভাবে থাকবে না। সে ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য গোপনে পরিকল্পনা করতে শুরু করে। এই সময় ইব্রাহিম লোদির নিজের কাকা আলম খান লোদি গুজরাট সুলতানেটে লুকিয়েছিল, কারণ আলম খান নিজে চাইছিল দিল্লির সিংহাসনে বসতে। আর তাই ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সে গুজরাটে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ দৌলত খান আর আলম খান দুজনেই চাইছিল যেভাবেই হোক ইব্রাহিম লোদিকে ক্ষমতা থেকে সরাতে। ঠিক এই সময়ে কাবুলে বসে এক ব্যক্তি ভারতবর্ষে আক্রমণ করার সুযোগ খুঁজছিলেন। নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তৈমুর লং আর চেঙ্গিজ খান, এই দুজনেরই রক্ত বইছিল তাঁর ধমনীতে। পিতা ছিলেন তৈমুর লং এর বংশধর, আর মা ছিলেন চেঙ্গিজ খানের বংশধর। পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে ফরগনার সিংহাসনে বসে এর মাত্র 3 বছরের মধ্যেই সমরখন্দ দখল করে নেন বাবর। অবশ্য কয়েক বছরের মধ্যেই ফরগনা আর সমরখন্দ, এই দুটি এলাকাই তাঁর হাত থেকে চলে যায়। বর্তমানে এই দুটি এলাকা উজবেকিস্তানের মধ্যে পড়ে। বারবার চেষ্টা করেও এদের মধ্যে কোনোটিকেও পুনরায় অধিকার করতে না পেরে শেষমেশ বাবর চলে আসেন কাবুলে। কাবুলের শাসনকর্তাকে হারিয়ে এখানকার রাজা হয়ে যান তিনি। অবশ্য এর পরেও তিনি সমরখন্দ দখলের চেষ্টা চালিয়ে যেতে থাকেন, কিন্তু উজবেকিস্তানের কঠিন প্রতিপক্ষদের কাছে বারবার পরাজিত হওয়ার পর বাবরের নজর পড়ে ভারতবর্ষের দিকে। 1519 খ্রিস্টাব্দের দিকে তাঁর সৈন্যবাহিনী চেনাব নদী অর্থাৎ চন্দ্রভাগা পর্যন্ত পৌঁছে যায়, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। এরপর 1520 থেকে 1521 মধ্যে আবার আরেকবার আক্রমণ করে আরেকটু ভেতর পর্যন্ত ঢুকে আসে বাবরের বাহিনী। তারা সিন্ধু নদী পার করে সিয়ালকোট পর্যন্ত দখল করে নেয়। অবশ্য আফগানিস্তানে বিদ্রোহের খবর পেয়ে বাবরকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়। এতদিন পর্যন্ত বাবর খাইবার পাস দিয়ে ভারতে ঢুকে সিন্ধু নদীর আশেপাশের কিছুটা অঞ্চলে লুটপাট চালিয়ে কাবুলে ফেরত চলে যাচ্ছিলেন। কিন্তু এরপর খোদ ভারতেরই ভেতর থেকে তার কাছে ভারতে আসার আমন্ত্রণ পৌঁছয়। তার কাছে খবর পৌঁছয় যে লোদি সাম্রাজ্যের অবস্থা ভালো নয়। সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে প্রায় বিদ্রোহ হচ্ছে।
আর এরকমই সুযোগের অপেক্ষায় থাকা বাবর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে এবার তাকে ধীরে ধীরে দিল্লির পথে অগ্রসর হতে হবে। 1524 খ্রিস্টাব্দে বাবর পাঞ্জাব আক্রমণ করেন, তারপর লাহোর, আর তারপর 1526 খ্রিস্টাব্দে একেবারে দিল্লির দোরগোড়ায় অবস্থিত পানিপথে পৌঁছে যান তিনি। 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল বাবর আর ইব্রাহিম লোদির বাহিনী মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধকে আমরা পানিপথের প্রথম যুদ্ধ বলে থাকি। বাবরের অপেক্ষাকৃত ছোট্ট বাহিনী ইব্রাহিম লোদির বিরাট বাহিনীকে যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করে। যুদ্ধক্ষেত্রেই ইব্রাহিম লোদির মৃত্যু হয়, আর দিল্লি এবং আগ্রা বাবরের দখলে চলে যায়। এভাবেই বাবরের হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাবরকে ভারতে আসার জন্য আমন্ত্রণ কে করেছিল? কে ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব দিয়েছিল? এ ব্যাপারে সবচেয়ে পুরনো যে ডকুমেন্টটি পাওয়া যায় তা হচ্ছে বাবরের নিজের লিখিত আত্মজীবনী তুজুক-ই-বাবরি বা বাবরনামা। বাবর তার নিজের জীবনের নানা অভিজ্ঞতা এবং দৈনন্দিন নানা কাজকর্মের কথা এই বইতে লিপিবদ্ধ করে গেছেন। বাবরের মাতৃভাষা চাঙ্গাতাই টার্কি ভাষায় লিখিত মূল এই বইটি ফার্সি ভাষায় অনুদিত হয় তার পৌত্র মুঘল সম্রাট আকবরের আমলে। তারপর ফার্সি ভাষায় লিখিত সেই অনুবাদ গ্রন্থটি পুনরায় ইংরেজি ভাষায় অনুবাদ করেন স্কটিশ একজন স্কলার অ্যানেট সুসানা বেভারেজ, যা 1912 থেকে 1922 মধ্যে 4টি খণ্ডে প্রকাশিত হয়। বাবরনামা বাবরের সময়কালকে জানার জন্য একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং প্রখ্যাত ইতিহাসবিদরা তাদের বইতে হামেশাই এর লাইনগুলিকে কোট করেন। সেই বাবরনামাতে বাবর নিজে তাকে ভারতবর্ষে আমন্ত্রণের ব্যাপারে কি লিখেছেন? বাবর লিখেছেন, ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য ইব্রাহিম লোদিরই কাকা আলম খান তার কাছে সাহায্য চেয়েছিল। সেই সাথে পাঞ্জাবের গভর্নর দৌলত খানও তার পুত্র দিলাবর খানকে কাবুলে তার কাছে পাঠিয়েছিল তাকে ভারতে আসার আমন্ত্রণ জানানোর জন্য। আগেই বলেছি, আলম খান আর দৌলত খান দুজনেই চাইছিল ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করতে, আর সেজন্যই তারা দুজনেই নিজেদের দূত পাঠিয়ে বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এসবের মধ্যে রানা সঙ্গের কি ভূমিকা ছিল? কেন তার নাম এসবের সাথে জুড়ে দেওয়া হচ্ছে? এর কারণ হচ্ছে, সেই বাবরনামাতেই বাবর নিজে এসবের সাথে রানা সঙ্গের নামও উল্লেখ করেছেন। অবশ্য বাবরনামাতে বাবর রানা সঙ্গের প্রশংসাও করেছেন। তার সম্পর্কে বাবর লিখেছিলেন, হিন্দুস্থানের রানা সঙ্গ আর দাক্ষিণাত্যের রাজা কৃষ্ণদেব রায়ের থেকে মহান যোদ্ধা আর কেউ ছিল না। এক জায়গায় বাবর লিখছেন, রাজ্য থেকে রাজস্ব হিসেবে যে পরিমাণ অর্থ রানা সঙ্গের আয় হতো তাতে তিনি 1 লক্ষ ঘোড়সওয়ার সৈনিক রাখতে পারেন। এবার রানা সঙ্গ বাবরকে সত্যি ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন কিনা তার উল্লেখ বাবরনামাতে কেবলমাত্র 1টি বা 2টি লাইনেই পাওয়া যায়। বাবর লিখছেন, কোট আনকোট, যখন আমরা কাবুলে ছিলাম তখন রানা সঙ্গ আমার কাছে একজন দূতকে পাঠিয়েছিল। রানার প্রস্তাব ছিল, যদি বাদশাহ এই দিক থেকে দিল্লির দিকে আসেন তাহলে আমি সৈন্য নিয়ে আগ্রার দিকে অগ্রসর হব। এরপরেই বাবর লিখছেন, আগ্রা এবং দিল্লির ওপর কবজা হয়ে গেছে, অথচ সেই মূর্তি পূজারী নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এক্ষেত্রে বাবর একজন সুন্নি মুসলমান হিসেবে রানা সঙ্গকে মূর্তি পূজারী বলে উল্লেখ করেন। আর তারপরেই বাবর লিখছেন, কিন্তু আমি ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়েছি আর দিল্লি এবং আগ্রা দখল করে নিয়েছি। এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাবর তার আত্মজীবনীতে এই সমস্ত কথা লিখেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি এবং আগ্রা দখলের পর। আর সেখানে বাবর বলছেন, আলম খান এবং দৌলত খানের পাশাপাশি রানা সঙ্গও তার কাছে নিজের প্রতিনিধিকে পাঠিয়েছিলেন আর ইব্রাহিম লোদিকে আক্রমণ করার জন্য ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সাথে এতে বাবরকে সাহায্য করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। এ তো গেল বাবরের দিক থেকে পাওয়া সূত্রের কথা, কিন্তু এই প্রসঙ্গটির ব্যাপারে কয়েকটি পুরনো রাজপুত দলিল দস্তাবেজেও কিছু উল্লেখ রয়েছে। সেই সব সূত্রগুলিকে ভিত্তি করে ঐতিহাসিক জি.এন. শর্মা এবং ঐতিহাসিক গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা, যাদেরকে রাজস্থানের ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ বলা চলে,
তাঁরা দুজনেই বলেছেন ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ উল্টো। ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবর নিজে রানা সঙ্গের কাছে সাহায্য চেয়েছিল। যদিও রানা সঙ্গ এতে সম্মত হয়েছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে পানিপথের প্রথম যুদ্ধে তিনি বাবরকে এক ফোঁটাও সাহায্য করেননি। এই পুরো বিষয় নিয়ে আরেক প্রখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র কিছু আলোচনা করেছেন। তার বিখ্যাত বই হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়ার 205 নম্বর পৃষ্ঠাতে সতীশচন্দ্র লিখছেন, কোট আনকোট, বাবরকে আমন্ত্রণ জানানোর জন্য দৌলত খান তার পুত্র দিলাবর খানকে কাবুলে পাঠিয়েছিল, যাতে বাবর আসেন এবং ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করেন। তারপর সতীশচন্দ্র লিখছেন, সম্ভবত এই সময়েই রানা সঙ্গের দূত বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানাতে সেখানে পৌঁছেছিল। পেজ নম্বর 207-এ পুনরায় সতীশচন্দ্র লেখেন যে বাবর তার নিজের আত্মজীবনী বাবর নামাতে রানা সঙ্গের ওপর প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ করেছেন। সতীশচন্দ্র তার বইতে লিখছেন, বাবর নামাতে লিখিত বাবরের বয়ান অনুযায়ী রানা সঙ্গ তাকে ভারতে ডেকে পাঠিয়েছিলেন আর ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দিল্লি আর আগ্রা জিততে তিনি কোনো সাহায্যই করেননি। বাবরের এই বক্তব্য উদ্ধৃত করার পর সতীশচন্দ্র লিখছেন, আমরা এটা জানি না যে রানা সঙ্গ বাবরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। হতে পারে তিনি ভেবেছিলেন যে যুদ্ধ, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ, দীর্ঘমেয়াদী হবে আর এই সুযোগে তিনি নিজের কাঙ্ক্ষিত এলাকাগুলি দখল করে নিতে সক্ষম হবেন। অথবা তিনি এটা ভেবেছিলেন যে বাবরও তৈমুর লঙ্গের মতো ইব্রাহিম লোদিকে হারিয়ে আর দিল্লি জিতে পুনরায় কাবুলে ফিরে যাবেন, কিন্তু বাবরের ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। অর্থাৎ ঐতিহাসিক সতীশচন্দ্র তাঁর বই হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়াতে যা লিখছেন সে অনুযায়ী ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য বাবরকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরই কাকা আলম খান এবং পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি। আর সেই সাথে রানা সঙ্গ হয়তো ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে বাবরকে কিছু না কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সতীশচন্দ্র এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। তিনি সম্ভবত শব্দবন্ধটির উল্লেখ করে বলেছেন যে যখন দৌলত খানের মেসেজ নিয়ে তার পুত্র দিলাবর খান বাবরের কাছে পৌঁছেছিল, সম্ভবত সেই সময় রানা সঙ্গের দূত সেখানে পৌঁছেছিল, কিন্তু শেষ পর্যন্ত পানিপথের প্রথম যুদ্ধ যখন হয় সেই যুদ্ধে রানা সঙ্গ বাবরকে কোনো প্রকার সাহায্য করেননি। তবে অপর বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে বাবরের সাথে রানা সঙ্গের কোনো প্রকার চুক্তি হয়নি আর রানা ইব্রাহিম লোদির বিরুদ্ধে তাকে সাহায্যের কোনো প্রতিশ্রুতি দেননি। এই প্রসঙ্গে অপর এক লেখকের মতামত জানাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। সাভারকর তাঁর বই 6 গ্লোরিয়াস এপক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রির 18 নম্বর অধ্যায়ে এ নিয়ে কিছু আলোচনা করেছেন। তবে তিনি সেখানে বাকি ঐতিহাসিকদের থেকে একেবারে উল্টো কথা লিখেছেন। এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 336 এবং 337-এ সাভারকর লিখছেন, কোট আনকোট, শেষ চেষ্টা হিসেবে পাঞ্জাবের সুবেদার দৌলত খান লোদি অন্যান্য মুসলিম সেনানায়কদের সাথে মিলে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল যাতে রানা সঙ্গকে হারানো যায়। বাবর এ ধরনের সুযোগেরই অপেক্ষায় ছিল, তাই বাবর দৌলত খান লোদিকে সাহায্য করার জন্য 1526 খ্রিস্টাব্দে ভারতে এসে পৌঁছয়। এরপর সাভারকর লেখেন, বাবর এবং অন্যান্য আফগান সর্দারদের এই মিলিত সেনাবাহিনীকে দেখে ইব্রাহিম লোদি ভীত সন্ত্রস্ত হয়ে চিতোরের মহান যোদ্ধা হিন্দু রাজা রানা সঙ্গের কাছে সাহায্য প্রার্থনা করেন, যদিও ইতিমধ্যেই তিনি রানা সঙ্গের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। এরপর রানা সঙ্গের সাহায্যে সুলতান ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে হওয়া পানিপথের যুদ্ধে আক্রমণকারী বাবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অর্থাৎ এই ঘটনা নিয়ে সাভারকর অন্যান্য ঐতিহাসিকদের তুলনায় একেবারে বিপরীত অবস্থান নিয়েছেন। যেখানে বিভিন্ন ঐতিহাসিক দলিল দস্তাবেজ অনুযায়ী ইতিহাসবিদরা বলছেন যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে রানা সঙ্গের সম্পর্ক কখনোই খুব একটা ভালো ছিল না, আর ইতিমধ্যে রানা সঙ্গ ইব্রাহিম লোদির বিরুদ্ধে দুবার যুদ্ধ করেছিলেন আর দুবারই তিনি লোদির বাহিনীকে পরাজিত করেছিলেন। অথচ সাভারকর বলছেন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে সাহায্য করেছিলেন রানা সঙ্গ, অর্থাৎ রানা সঙ্গের সাহায্য নিয়ে ইব্রাহিম লোদি নাকি বাবরের বিরুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে লড়াই করেছিলেন, যদিও বাবর নামাতে বাবর নিজে ঠিক এর উল্টো কথা বলেছেন।
বাবর বলেছেন পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে তাকে সাহায্য করার কথা ছিল রানা সঙ্গের, অথচ রানা সঙ্গ তাকে কোনো প্রকার সাহায্য করেননি, যেরকমটা ঐতিহাসিক সতীশচন্দ্রের বইতেও লেখা রয়েছে, যা আপনাদের একটু আগেই শোনালাম। তো এই হচ্ছে রানা সঙ্গ এবং বাবরের মধ্যে কে কাকে আমন্ত্রণ জানিয়েছিল বা কে কার সাহায্য প্রার্থনা করেছিল সে নিয়ে বিভিন্ন প্রামাণ্য সূত্র মারফত যা তথ্য পাওয়া গেছে এবং বিভিন্ন প্রখ্যাত ঐতিহাসিকদের এ সংক্রান্ত মতামত। এবার এর থেকে কি মনে হচ্ছে? দেখুন, ইতিহাসে দুরকম তথ্যই রয়েছে, আর ঐতিহাসিকদের মধ্যেও এ নিয়ে নানা মতভেদ রয়েছে। রানা সঙ্গ একজন অভিজ্ঞ যোদ্ধা এবং দক্ষ কূটনীতিবিদ ছিলেন। তিনি একটি শক্তিশালী রাজ্যের রাজাও ছিলেন। পরপর দুবার তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বাহিনীকে পরাস্ত করেছিলেন। সেই সাথে তার ইচ্ছে ছিল দিল্লি এবং আগ্রাকে নিজের দখলে নেওয়ার। অপরদিকে বাবরও একজন কুশলী যোদ্ধা ছিলেন, আর তার দৃষ্টি ছিল ভারতবর্ষের বিপুল সম্পদের ওপর। দৌলত খানের আমন্ত্রণ জানানোর বহু আগে থেকেই যে তিনি ভারতবর্ষ আক্রমণের কথা চিন্তা ভাবনা করছিলেন, একথা তিনি নিজে তার আত্মজীবনীতে লিখেছেন। বাবর নামাতে বাবর লিখছেন, কাবুল জয় করার পর থেকেই হিন্দুস্থানে যাওয়ার ইচ্ছে আমার মধ্যে নিরন্তর চলছিল, কিন্তু কখনো আমার সর্দারদের দুর্বল পরামর্শের কারণে, আবার কখনো আমার ভাইদের আমাকে সাহায্য না করার কারণে হিন্দুস্থান আক্রমণ করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে বাবর যে কেবলমাত্র আমন্ত্রণ জানানোর কারণেই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, ব্যাপারটা এমন নয়। তবে হ্যাঁ, এটা হতে পারে যে আলম খান এবং দৌলত খান যখন লোদি সুলতানেটের ভেতরে চলতে থাকা বিদ্রোহের খবর দিয়ে ইব্রাহিম লোদিকে আক্রমণ করার পরামর্শ দেয়, তাতে বাবরের সুবিধেই হয়েছিল। কারণ এর ফলে বাবর বুঝতে পেরেছিলেন যে দিল্লিতে যদি আক্রমণ করতেই হয়, তাহলে ইব্রাহিম লোদির দুর্বলতার এই সময়েই করতে হবে। আর এ সময় যদি নিজের সাম্রাজ্যের বিস্তার করতে চেয়ে দিল্লি আগ্রা দখলের জন্য কূটনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে রানা সঙ্গ বাবরকে দিল্লি আক্রমণের কথা বলেও থাকেন, যেরকমটা বাবর নামাতে লেখা রয়েছে, অথবা রাজপুত সোর্স অনুযায়ী বাবর তার কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি যদি তাতে রাজি হয়ে থাকেন, তাতেও কি এসে যায়? হতে পারে তিনি চাইছিলেন বাবরের আক্রমণে সুলতান লোদি দুর্বল হয়ে পড়বেন, আর এই সুযোগে বাবর যখন চেঙ্গিজ খান বা তৈমুর লংয়ের মতো লুটপাট চালিয়ে ফিরে যাবেন, তখন তিনি আক্রমণ করে দিল্লি আর আগ্রা দখল করে নেবেন। এটা কেবলমাত্র একজন রাজার কূটনৈতিক স্ট্র্যাটেজি ছিল। আজ আমরা ভারতবর্ষের বর্তমান ম্যাপ দেখে কাউকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলতে পারি না, কারণ সেই সময়টা আলাদা ছিল। রানা সঙ্গের ক্ষেত্রে তার দেশমাতৃকা কোনটা ছিল? তা ছিল মেবার, পুরো ভারতবর্ষ নয়। আর স্বাভাবিকভাবেই তিনি নিজের সাম্রাজ্যের সীমানা বিস্তার করার জন্য বাবরের মতো একটি শক্তিকে কাজে লাগানোর কথা ভেবেছিলেন। এতে আজকের ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি তার সাম্রাজ্য অর্থাৎ মেবারের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ছিলেন। এবার আসি পানিপথের যুদ্ধে জয়লাভের পর বাবর এবং রানা সঙ্গের সম্পর্ক কি রকম ছিল সে প্রসঙ্গে। ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে রানা তাকে সাহায্য না করার কারণে বাবরের মনে তার প্রতি একটা বিরূপ ভাব ছিল। সে কথা তিনি বাবর নামাতে লিখেওছেন। দিল্লি আর আগ্রা দখলের পর বাবর ধৌলপুর এবং গোয়ালিয়রের দুর্গগুলিকে দখল করেন, কিন্তু উত্তর ভারতের সবচেয়ে বড় শক্তি রানা সঙ্গের মুখোমুখি হওয়া তখনও বাকি ছিল। চিতোর থেকে আগ্রার সীমানা পর্যন্ত রানার সাম্রাজ্য বিস্তৃত ছিল, আর সেখানকার প্রায় সব রাজপুত রাজারাই তাকে সমগ্র রাজপুত জাতির নেতা বলে মনে করতেন। এরই পাশাপাশি পানিপথের যুদ্ধের পর বিভিন্ন আফগান সর্দাররাও রানা সঙ্গের দলে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে মেবার তখন উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য। বাবর আর রানা সঙ্গের সেনাবাহিনী প্রথম মুখোমুখি হয় 1527 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হওয়া বায়ানার যুদ্ধে। এই যুদ্ধে বাবরের বাহিনী রানা সঙ্গের বাহিনীর কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়। এ নিয়ে স্কটিশ ঐতিহাসিক উইলিয়াম আরস্কিন তার বইতে লিখেছেন, বায়ানার যুদ্ধে মুঘল বাহিনী বুঝতে পারে যে আফগানদের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী একটি সৈন্যবাহিনীর মুখোমুখি তাদেরকে হতে হয়েছে। রাজপুতরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, আর নিজেদের সম্মানের জন্য প্রাণ দিতেও তারা বিন্দুমাত্র কুণ্ঠিত হতো না। এই পরাজয় নিয়ে বাবর তার আত্মজীবনীতে লিখেছেন, কাফেররা এমন ভয়ানক যুদ্ধ করলো যে আমার সেনারা ভয়ে ঘাবড়ে গেল,
তাদের মনোবল ভেঙে গেল। এই যুদ্ধে হেরে যাওয়ার পর অনেক আফগান সর্দার বাবরের পক্ষ ছেড়ে দেশে ফিরে যায়। তুর্কি সর্দাররাও বলতে থাকে, এভাবে বিদেশ বিভুঁইয়ে এসে রানা সঙ্গের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার কি দরকার? ইব্রাহিম লোদিকে হারিয়ে লুটপাট করে প্রচুর অর্থ আর সোনা তো আমরা পেয়েই গেছি, সে সমস্ত কিছু নিয়ে এবার কাবুলে ফিরে গেলেই তো হয়। কিন্তু বাবর বুঝতে পেরেছিলেন যে এই দেশটিতে যে পরিমাণ সম্পদ রয়েছে তা ছেড়ে কাবুলের মতো একটি রুক্ষ আর তুলনায় অনেক দরিদ্র রাজ্যে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। তাই নিজের সেনাবাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য অনেক ভেবে বাবর শেষ পর্যন্ত একটি উপায় বের করেন। একদিন অনেক রাত্রে বাবর তার সৈন্য শিবিরে যান। সমস্ত চাকর বাকরকে নির্দেশ দেন মদ্য পান করার যেখানে যত পানপাত্র রয়েছে সব যেন তার সামনে নিয়ে আসা হয়। সেই সাথে তার সংগ্রহে যত মদ ছিল মদ ভর্তি সেই সমস্ত পিপেও তার আদেশে সেখানে নিয়ে আসা হয়। সবাই অবাক, বাদশাহ কিসের উদযাপন করছেন? যুদ্ধে তো আমরা হেরে গেছি। কিন্তু সবাইকে অবাক করে বাবর সোনার উপর তৈরি পানপাত্রগুলিকে মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন। পিপে খুলে সব মদ মাটিতে ঢেলে দেওয়ার আদেশ করেন। সবাই জানে বাবর মদ কতটা পছন্দ করেন। এখানে পছন্দসই মদ না পেলে তিনি কাবুল থেকে মদ আনাতেন, সেই তিনি কিনা মদ মাটিতে ঢেলে দিচ্ছেন। হতভম্ব সেনা এবং সর্দারদের সামনে বাবর ঘোষণা করলেন যে আজ থেকে তিনি আর মদ স্পর্শ করবেন না, কারণ ইসলামে মদ্যপান নিষিদ্ধ। তিনি পুরোপুরি কোরআন অনুসরণ করে চলবেন। আজ থেকে তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ। সেই সাথে তিনি এও ঘোষণা করেন যে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি আসলে জিহাদ অর্থাৎ ইসলামের জন্য যুদ্ধ, আর ইসলামের জন্যই এই যুদ্ধ তাদেরকে করতে হবে। রাজপুতরা হচ্ছে কাফের, আর তাদের সঙ্গে থাকা আফগানরা মুসলমান হলেও গদ্দার এবং কাফের। বাবর নামাতে বাবর লিখছেন, তাঁর এই কৌশলে অভাবনীয় ফল হয়েছিল। যে সৈন্যরা হতাশ হয়ে পড়েছিল এর কারণে তাদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে, আর তার প্রভাব দেখা যায় খানোয়ার যুদ্ধে। 1527 খ্রিস্টাব্দের 16ই মার্চ রাজস্থানের খানুয়াতে বাবরের বাহিনীর সাথে রানা সঙ্গের বাহিনীর যুদ্ধ হয়। বাবরের তুলনায় রানার বাহিনী সংখ্যায় অধিক ছিল, কিন্তু বাবর এই যুদ্ধে বারুদ, মাস্কেট এবং কামানের ব্যবহার করেন। অপরদিকে রাজপুতরা তলোয়ার আর ঘোড়ার সাহায্যে পুরনো পদ্ধতিতেই লড়ছিল। অনেকক্ষণ পর্যন্ত মুঘল সৈন্যদের মাস্কেট আর কামানের সামনে রাজপুত সৈন্যরা শক্ত প্রতিরোধ ধরে রেখেছিল। রানা সঙ্গ নিজে হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে তার বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন। বলা হয় এই সময় রানা সঙ্গের বিশ্বাসভাজন একজন রাজপুত দুর্গপতি তার সাথে বিশ্বাসঘাতকতা করে কয়েক হাজার সৈন্য সহ বাবরের দলে যোগ দেন। এই অভাবনীয় পরিস্থিতিতে পড়ে রানা যখন নিজের নতুন স্ট্র্যাটেজি ঠিক করছিলেন, ঠিক তখনই মুঘল বাহিনীর ছোঁড়া একটা গুলি এসে তার শরীরে লাগে। তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। রাজপুত সর্দাররা তৎক্ষণাৎ তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যান, আর ঝালার সর্দার আজ্জা রানা সঙ্গের বেশ ধরে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। কিন্তু রানার মতো যুদ্ধ কৌশল তাঁর ছিল না, ফলে প্রাণপণ যুদ্ধ করেও শেষ পর্যন্ত রাজপুত বাহিনী পরাজিত হয়। এদিকে রানা সঙ্গ একটু সুস্থ হয়ে উঠেই পুনরায় বাবরের বিরুদ্ধে যুদ্ধের তোড়জোড় করতে শুরু করেন। বেশ কয়েকজন রাজপুত সর্দার তাকে বোঝানোর চেষ্টা করেন যে এখনই তাদের বাহিনী যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয়, কিন্তু রানা তখনই যুদ্ধ করার জন্য জোর করছিলেন। অবশ্য এর মাত্র কিছুদিনের মধ্যেই রানা সঙ্গের মৃত্যু ঘটে। বলা হয় একজন রাজপুত সর্দার তাঁর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলেন। রানা অসুস্থ হয়ে পড়েন, আর কিছুদিন পরে তার মৃত্যু ঘটে। আবার অনেকে বলেন যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার ফলে সেই ক্ষতস্থান বিষিয়ে উঠে তার মৃত্যু ঘটেছিল। তার মৃত্যুর পর উত্তর ভারতের একটা বড় বাধা বাবরের সামনে থেকে সরে গিয়েছিল, কিন্তু তবুও বাবর তার আমলে রাজপুতানাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেননি। এই হচ্ছে রানা সঙ্গের পুরো ইতিহাস। তিনি যে একজন প্রকৃত বীর যোদ্ধা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা চোখ অন্ধ, একটা হাত কাটা, আর একটা অকেজো পা নিয়েও রাজপুত বীর রানা সঙ্গ শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে পিছপা হতেন না। রানা সঙ্গের সম্পূর্ণ ইতিহাস শুনে আর প্রখ্যাত ঐতিহাসিকদের মতামত জেনে আপনারা কি বলবেন? রানা সঙ্গকে কি গদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক বলা যথাযথ হবে,
যেরকমটা সমাজবাদী পার্টির সাংসদ রামজিলাল সুমন বলেছেন। একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি এ ধরনের অবাঞ্ছিত শব্দবন্ধ ব্যবহার করে আজকের দিনে এ ধরনের বিতর্কের সৃষ্টি করাটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কি হতে পারে। তবে কারো মন্তব্য অপছন্দ হলে বা অপমানজনক মনে হলে সেই বক্তব্যের কড়া নিন্দা করা যেতে পারে, শান্তিপূর্ণ বিক্ষোভ করা যেতে পারে, সেই ব্যক্তির বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের করা যেতে পারে, এমনকি মানহানির মামলা পর্যন্ত করা যেতে পারে। কিন্তু এসবের পরিবর্তে আইন নিজের হাতে তুলে নিয়ে তার বাড়িতে আক্রমণ করা বা হুমকি দেওয়া এসবও তো সঠিক নয়। আপনারা এই পুরো বিষয় নিয়ে কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।